এমন দৃশ্য দেখো, বিশ্ব দেখো। সাব্বাস, একেই বলে যে বাপের বেটা, একটা বিশাল বিষয় এটা, এটা বুঝছেন দর্শক, একটা কথা আছে, রাখে আল্লাহ মারেকে। আপনার রিজিকে যা আছে তা আপনার কাছে আসবেই, কৌশল অবলম্বন করতে হবে। চমকটা দেখাইছেন কোথায়? এখানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের অনেকটা মদদি আছে, কৌশল কাজ করে গেছে। আবার সেই শক্তি ফিরত পাইল। হ্যাঁ, এই ছাত্র শিবিরের জয়ের কারণে জুলাই জয় হয়ে গেল, জুলাই গণঅভ্যুত্থানের জয় হয়ে গেছে ভাই। আর কেউ ঠেকায় রাখতে পারবে না জুলাই সনদপত্রকে। খবরদার আর একবারও কেউ রাজাকার বলবেন না। এই রাজাকার বললে আপনাদের ভরাডুবি হবে। এই ভরাডুবি ভাই নর্দমায় হবে, নর্দমায়, নদীতে না, সাগরে না, নর্দমায়। সেনাপ্রধানের আগের অনেকগুলো প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে। এখন ওই সব জায়গা থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার যে বং, তার যে কিছু অনুগত মুজিববাদী ভারতপন্থী কর্মকর্তা রয়েছে, সিনিয়র অফিসার রয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তারা পিছু হটেছে। এখন তারা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে সেখানেও তারা সফল হবে না। যে শেখ হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারতের বুকে কলকাতায় পালিয়ে যেতে, ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য করেছি, ভবিষ্যতে এখানে যারাই এই শেখ হাসিনার বয়ান নিয়ে, ইন্ডিয়ান ন্যারেটিভ নিয়ে এখানে যারা রাজনীতি করতে আসবে, তাদেরকেও আমরা এইভাবে কিক দিয়ে, উষ্টা দিয়ে ওই পারে পাঠিয়ে দেবো। বিএনপি যদি এই শিক্ষা থেকে শিক্ষা না নেয়, জাতীয় নির্বাচনের ফলাফল তাদের অন্ধকার। তাহলে এখানে জামাতের লোক এসে কেন বাধা দিল না? জামাতের লোক এসে কেন নোটিশ করলো না যে তোর কাজ ভালো হইতেছে না, আমার 20 বস্তা বালু লাগবে, লোকাল বালি? এনসিপির লোক এসে বাধা দিল না, গণ অধিকার লোক এসে বাধা দিল না, চরমনের লোক এসে বাধা দিল না। হয় বিএনপি তো জাহেদের মতো এ ধরনের 2-4 কলম লেখাপড়া জানা একটা লোক যদি অর্থ সত্য প্রকাশ করে আর বাকিটা পেটের মধ্যে রাখে, ওদেরকে জুতা পেটা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কেন আপনাদের রিপুটেশন নষ্ট হবে? যত দিন যাবে তত মানুষজনকে আপনি বলাতে বাধ্য হবেন বিএনপি এখন চেয়ারে কেন বসছে না, আপনাদের ভালো কাজের মাধ্যমে। এটা মানুষজন বলতে বাধ্য হবে। সেই সিস্টেম, সেই সিচুয়েশন, সেই ব্যাপারটা আপনারা কেন মেক করেন নাই? কেন মেক করেন নাই বলেন? এখানে দাঙ্গামা, এখানে পেশি শক্তি, এখানে চাঁদাবাজি বলেন, এখানে অমুক আসছে, মানে মানুষ মুখ খুলে বলতে পারে না মেসেঞ্জারে বা গোপনে বিএনপির জালে অতিষ্ঠ, বিএনপির জন্য পারতেছি না। এখন তো বিএনপি আছে, কই এটা তো জামাতের বিপক্ষে আসে না, চরমনের বিপক্ষে আসে না, এনসিপির বিপক্ষে আসে না, জিওপির বিপক্ষে আসে না, পুলিশের বিপক্ষে আসে না, সেনাবাহিনীর বিপক্ষে আসে না, এটা বিএনপির বিরুদ্ধে কেন আসবে? 5ই আগস্টের পর থেকে আপনাদের উচিত ছিল মানুষের কাঁধে কাঁধ রেখে কিসের চাঁদাবাজি, কিসের কি? কোনো হালায় চাঁদাবাজি করলে তুই বিএনপি করতে পারবি না। মানুষের কাছে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মনে করেন যে আপনারা সেবা করবেন, মানুষ আপনাদেরকে বলবে তোর এখন চেয়ারে বস ভাই। আজকে সেই সাথে আবদার ফাহাদকে স্মরণ করতে চাই। তার দাড়ি ছিল না, নামাজ পড়তো না, যার জন্য তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগের মানুষ, ছাত্রলীগের সোনার ভাইয়েরা, ছাত্রলীগের পবিত্র জান্নাতি ভাইয়েরা পিটাইয়া তাকে নির্মমভাবে শেষ করে দিচ্ছে। ভারতের এগেনিস্টে কথা বলছে, সেজন্য নিয়মিত নামাজ টামাজ পড়তো, সেজন্য তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে। তার সেম কাজ তো আপনিও করলেন। আপনিও কেন রাজপথে এসে জামাত শিবির, এই যে নয়ন ভাই মনে করেন জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, তাকে ব্যঙ্গ করতেছি না, একদম টোটালি না। ঘটনা হচ্ছে তার যে প্যাটার্নটা, তার যে স্লোগানটা, এইটা তো মানুষ রিসিভ করতেছে না। তাহলে মানুষের, জনগণের এগেনিস্টে গিয়ে তো কাজ করা যাবে না। আপনি জামাতের সাথে এক হবেন, আপনি এনসিপির সাথে এক হবেন, চরমনের সাথে এক হবেন, গণ অধিকারের সাথে এক হবেন, আওয়ামীপন্থী যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যে দলগুলো আছে সবগুলোর সাথে এক হয়ে আপনারা রাষ্ট্র সংস্করণের জন্য, দেশটাকে এগায় নিয়ে যাওয়ার জন্য, দেশটাকে বিশ্বের কাছে ফুলের মতো উঠে ধরার জন্য কাজ করবেন মিলেমিশে। আপনি কেন একটা দলকে প্রতিপক্ষ বানাবেন? কেন একটা দলকে জামাত শিবির রাজাকার বলে স্লোগান দিবেন? দাম্ভিকতা দেখাইয়া সফল হওয়া যায় না ভাই, দাম্ভিকতা দেখাই সফল হওয়া যায় না। নিজের কথা যদি নিজে বলি, উপরে স্যাপ মারলে এখন নিজের গায়ে পড়ে। আমি একটা জমি কিনছি না, দেখছেন না, দেখাইছি না, হাইওয়ের পাশে, সেখানে বিলবোর্ড ভাড়া দিচ্ছি। সেখানে এক বিএনপি নেতা যাই আমার যে কাজ করতেছে, সেই কাজে সেখানে 20 বস্তা বালি নিয়ে গেছে। আমি ঢাকাতে ছিলাম, আমি যাকে দায়িত্ব দিয়েছি কাজ দেখাশোনা করার জন্য, সে ছিল না, সে জোর চাপ সৃষ্টি করে সে বলছে এই বালু লোকাল বালু দিয়ে কাজ হবে না। এটা তো গভর্নমেন্টের কাজ না যে লোকাল বালু নাকি সে জাস্টিফাই করার জন্য আপনাকে দায়িত্ব দিছে। এটা মালিকানা কাজ, বিলবোর্ড, ওটা 5 বছর 3 বছর থাকার পর তারা ভেঙে ফেলবে, নিয়ে যাবে। তারা লোকাল বালু দিয়ে কাজ করবে না, কি দিয়ে কাজ করবে? তারপর সে পরের দিন গিয়ে আবার কাজ বন্ধ করে দেয়। তারপর আমি বিএনপি নেতাকে ফোন দিয়ে বলি যে আপনার এই লোক
উনি হচ্ছে আমার কাজ বন্ধ করে দিচ্ছে, তারপর তারা গালাগালি খামড়াখামড়ি করে তারপর আবার কাজ স্টার্ট হয়েছে। তাহলে এখানে জামাতের লোক আইসা কেন বাধা দিল না? জামাতের লোক আইসা কেন নোটিস করলো না যে তোর কাজ ভালো হইতেছে না, আমার 20 বস্তা বালু লাগবে? লোকাল বালি এনসিপির লোক আইসা বাধা দিল না, গণ অধিকার লোক আইসা বাধা দিল না, চরমনের লোক আইসা বাধা দিল না। হোয়াই বিএনপি? কেন? জোর জুলুমের বাংলাদেশ। মানুষ তো এখন জোর জুলুম চায় না। মানুষ তো গুলির সামনেই যদি মানুষ বুক পেতে দেয়, তাহলে তাকে আর আপনি কি দিয়ে ভয় দেখাবেন সেই জাতিকে? না, জামাতের শিবিরের পা টোটালি চাটতেছি না, বাস্তবতা বলতে হবে, পাতাটার কোনো সুযোগ নাই, রিয়েলিটি বলতে হবে। তাদেরও একটা ইতিহাস গড়ার সময় আসছে, যেন এমন একটা বক্তব্য থাকে যে হ্যাঁ, শিবির কখনো ডাকসুর ভিপি হয়েছিল বা তারা এরকম ভূমিদস্য বিজয় পাইছিল, দেন ওই 1 বছর ডাকসু বা ঢাবি আপনার পরিপূর্ণ রূপ পাইছে। তো প্রথম যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বিজয়ের পর শিবিরের যিনি ঢাবির সভাপতি আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন। দলেরও একটা নির্দেশনা ছিল যে মিছিল নয়, সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এটা ভিন্ন রকম একটা বিষয়, যে মুসলিম হিসাবে আমার কাছে এটা ভালো লাগছে। প্লাস অনেকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটতে পারতো, যে শিবির একটা বিজয় মিছিল বের করছে, সেখানে ধাক্কাধাক্কি বা সামহাও অন্য একটা খারাপ কিছু ঘটারও চান্স ছিল। তো সাদিক কায়েমের বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লাগছে। সাদিক কায়েমের বক্তব্যটা, তার বক্তব্য, আমি ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না, এটা তার উদারতা। তিনি না চাইলেও তার নামের সাথে এই যোগ্যতা তিনি অর্জন করে ফেলেছেন। তারপরেও তিনি বলছেন যে তিনি ভিপি হিসাবে পরিচয় দিতে চান না। তো কি হিসাবে? তিনি বলছেন যে এখানে যারা পড়াশোনা করে মেয়েরা, তারা হচ্ছে আমার বোন, বোনের ভাই, পাশাপাশি ভাইয়ের ভাই, এই হিসাবে আমি পরিচয় দিতে চাই। যেভাবে আগে দেখেছেন পরেও সেভাবেই আমাকে দেখবেন। আমার যেটা খুবই ভালো লাগছে যে তার এই বক্তব্যের অংশটা। পাশাপাশি ফরহাদও, তার জিএস প্রার্থী ফরহাদ যিনি ছিলেন, তিনিও সুন্দর বক্তব্য দিয়েছেন যে আমরা আমাদের কাজগুলোকে বাস্তবে পরিণত করে আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলোকে ফিল আপ করতে চাই। অপরদিকে জিএস প্রার্থী যিনি ছিলেন মহিউদ্দিন খান, তিনি বলছেন যে এই ঐতিহাসিক বিজয়কে তখনই পূর্ণ মনে করব যেদিন আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারবো। এই আমানতের রক্ষণাবেক্ষণ আমাদের প্রথম অঙ্গীকার। আল্লাহ আমাদেরকে হঠকারী এবং অহংকারীতে পরিণত হওয়া থেকে পরিত্রাণ দান করুক, আমাদের পথকে মসৃণ করে দিন। খুবই সুন্দর বক্তব্য। আমার কাছে মনে হয় যে শিবির বরাবরই তারা ভালো বক্তা, ভালো বলে। শিবিরের মধ্যে চাইলে আপনি উইরা এসে জুইরা বসার সুযোগ নেই। আপনাকে একটা সিস্টেম, হার্ডওয়ার্ক, প্রসেসিং এর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে পার হতে হবে এবং এই জায়গাগুলোকে অর্জন করতে হবে। তো তুলনামূলকভাবে আমি অন্তর থেকে ধন্যবাদ দিই তাদের এই চিন্তা ভাবনাগুলোকে যে পাশ করে বিজয়ের নাম আত্মহারা হয়ে গেছে, এই বেটা আমি কে তুমি কে, যদিও বরাবরই এগুলো আমাদের মধ্যে আছে, তারপরেও তাদের যে ইন্টেনশনটা আছে, এত বড় একটা দায়িত্ব পাইছি, এত বড় একটা ক্ষমতা পাইছি, বাট সেই ক্ষমতা যেন আমাকে গিলা না ফেলে, এই যে পজিটিভ ভাইব। বা আমি মনে করি এখানে ডাকসুর যারা আছেন, ঢাকা ইউনিভার্সিটি যে ঐতিহ্য হারিয়ে ফেলেছে, ঢাকা ইউনিভার্সিটির মান এশিয়াতে বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিতে র্যাঙ্কিংগুলো হলো বেল নাই, কিন্তু বুঝছেন নি, বাংলাদেশে এটার অনেক নামটাম আছে, কিন্তু সেখান থেকে বের হয়ে ঢাবিকে প্রোডাক্টিভ, ঢাবিকে শিক্ষানুরাগী মেন্টালি, ঢাবিকে শিক্ষার একটা সুন্দর পরিবেশ, সবকিছু মিলিয়ে একটা ইতিহাস গড়ার সুযোগ কিন্তু পেয়েছে ইসলামী ছাত্র শিবির। সো আমরা আশা করব তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে এবং ডাকসু নতুন একটা কি বলা হয় যে ধরেন এক্সাম্পল তৈরির জন্য সুযোগ পাবে, যে হ্যাঁ গত বছর যারা ছিল তারা এরকম করছে, আগামী বছর যারা আসবে তারা এর থেকে ভালো করতে হবে। ক্ষমতাকে পাইয়া সরাকে ধরা করা, ধরাকে সরা করা, এগুলো মানুষ পছন্দ করে না। দেশে দেশে জেনজির থাবা কোনোভাবেই যেন থামছে না। শ্রীলঙ্কা থেকে শুরু হওয়া সেই জেনজির রেভলিউশন চলছেই অনবরত। শ্রীলঙ্কা থেকে শুরু হওয়া সেটা আপনার বাংলাদেশ, পাকিস্তান, সার্বিয়া, নেপাল, এই আপনার ইন্দোনেশিয়া ঘুরে গতকালকে নেপালের তাণ্ডবের পর আজকে আবার ভারতে শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। আমার পিছনে 10ই সেপ্টেম্বরের খালবেলার এই হেডলাইনটা দেখেন আপনার, নেপালের পরে আবার ভারতেও আন্দোলন শুরু। ভারতের চণ্ডীগড়ে আপনার এই অর্থাৎ জবের দাবিতে, অর্থাৎ আপনার বিভিন্ন পোস্টে সরকারি হস্তক্ষেপ এবং দুর্নীতির কারণে আপনার ভারতও সেই আন্দোলনে দাঁড়াচ্ছে। এবং এই ছবিটাই কিন্তু ভারতের আজকে ভারতে আজকের এই আন্দোলনের এই ছবি। সুতরাং ভারতেও যে সেটা দাঁড়াচ্ছে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না, কারণ নরেন্দ্র মোদী গভর্নমেন্টের দুর্নীতি, সীমাহীন ফেইলিয়ার, ডিপ্লোম্যাটিক ফেইলিয়ার, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকা, দেশের অর্থনীতির 12টা বাজার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আপনার এবং মাইনরিটি নির্যাতন থেকে শুরু করে আপনার চরম উগ্রবাদকে প্রতিষ্ঠা করার এই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ভারতের লিবারাল জেনজি যারা আছেন তারা। তার অনেকগুলা বিষয় আমরা কথা বলেছি অতীতে। আমরা জানি যে এগুলো যে কোনো সময় আপনার এই স্পুলিংয়ের মতো মানে আপনার বের হয়ে আসতে পারে, কিন্তু এটা আটকে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েক সপ্তাহ ধরে কিছুটা হলেও সেই আগুন, অর্থাৎ যে আগুন লেগেছে সেই আগুনের বাতাস পাওয়া যাচ্ছে। আজকে বড় ধরনের প্রতিবাদ হয়েছে ভারতে। এটা কোন পর্যায়ে কোথায় গিয়ে থাকে আমরা দেখার অপেক্ষা থাকলাম। তবে এতটুকু বলি, এই
আপনার শ্রীলঙ্কা, বাংলাদেশ বলেন, আর পাকিস্তান বলেন, আর ইন্দোনেশিয়া বলেন, সার্বিয়া বলেন, আর নেপাল, এগুলা বলেন, এই আগুনও ভারতে আছে এবং ভারতে যে কোন সময় সেটা বিস্ফোরিত হবে বলে আমরা মনে করি। কেননা অবস্থাটা খুব সুখকর মনে হচ্ছে না লেডিস এন্ড জেন্টলম্যান ভারতের জন্য। ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে ফুসছে জেন জি, বিশেষ করে সীমাহীন বেকারত্ব, অর্থনৈতিক মন্দা, ডলারের এগেনস্টে রুপির সীমাহীন মার খাওয়া এবং মোটামুটি আমেরিকা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিভিন্ন সমস্যা, বিভিন্ন এই কারণে ক্ষুব্ধ নতুন জেনারেশন। তারা মনে করেন যে নতুন সরকারের ডিপ্লোম্যাটিক এবং একগেই পদ্ধতি ভারতের জন্য বিপদ ডেকে আনছে। জবলসের সংখ্যা ক্রমেই বাড়ছে, বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে ভারতে এবং সেটা নিয়ে ফুসছে নতুন প্রজন্ম। দেখার বিষয় কোথায় যায়, কোন পর্যায়ে যায় নরেন্দ্র মোদী এটাকে কিভাবে ট্যাকল করেন। তবে আমি আবার বলি, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা না হয় পরিস্থিতি কিন্তু খুবই গোলাটে হচ্ছে এবং কঠিন থেকে কঠিন হচ্ছে। কেননা মানে আমেরিকা থেকে একের পর এক ভারত বিদ্বেষী বা ভারত বিরোধী বিভিন্ন পদক্ষেপ বা মানে আপনার স্টেপ আসছে, সেগুলো ভারতের অর্থনীতিকে তছনছ করে দিতে পারে। এটি যতই দেখানোর চেষ্টা করা হোক না কেন, তবে অর্থনীতিকে মারাত্মকভাবে আঘাত করবে এই পদক্ষেপগুলো। এগুলা নির্দ্বিধায় অর্থনীতিবিদ থেকে শুরু করে যারা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যানালিস্ট আছেন তারা নিয়মিতই বলে যাচ্ছেন। দেখার বিষয় কোন পর্যায়ে গিয়ে থেকে এই বিষয়টা। অবশেষে ভূমিধস জয় পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ডাকসু নির্বাচন এবং ছাত্রদল এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হেরে যাওয়ায় তারা এই নির্বাচন বয়কট করেছে, কারণ তাদের অভিযোগ শিবির এই নির্বাচনে ভোট কারচুপি করেছে। আচ্ছা, একটা নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং একটা নির্বাচন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তো একটা পক্ষই তো জিতবে, তাই না? যে কোনো একটা পক্ষকে তো জিততেই হবে, তাই না? এই নির্বাচন যদি সুষ্ঠু হইতো আপনাদের মতে, তাহলে যে কোনো একজন জিততো, হয় আপনারা জিততেন, নাহলে সাদিক কায়েম বা অন্য কেউ জিততো। এখন নির্বাচনে হেরে গেছেন দেখা এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, মানে সুষ্ঠু হইলে কি দুই পক্ষই জিততো, এখন সুষ্ঠু হয় না দেখে এক পক্ষ জিতছে। এই নির্বাচন যদি আপনাদের মতো সুষ্ঠু হইতো তাহলে কি আপনারাও জিততেন, সাদিক কায়েমরাও জিততো, অথবা ওই যে মেঘমাল্লার বসু এরাও জিততো। এখন নির্বাচন আপনাদের মতো সুষ্ঠু হয় নাই, এই জন্য আপনারা হেরে গেছেন, তাই না? আচ্ছা, নির্বাচনটা যদি সুষ্ঠু হইতো, আপনারা ভোট পাইছেন 5,600 সামথিং, মানে আবিদ, এবং সাদিক কায়েম ভোট পাইছে 14,000 প্লাস, মানে আবিদের থেকে সাদিক কায়েম 2 গুণেরও বেশি ভোট পাইছে। আপনাদের মতো যদি এই নির্বাচনটা সুষ্ঠু হইতো তাহলে আপনারা আর কয় হাজার বেশি ভোট পাইতেন। মানে নির্বাচনে হেরে গেছেন দেখে নির্বাচন সুষ্ঠু হয় নাই। কারণ আপনারা কিছুদিন আগে বললেন না যে এখন আমরা যেই ভিপি হব সেই জিতে যাবে, সবাই জিতে যাবে, কারণ আমরা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, তাই না? কিছুদিন আগেই তো বললেন যে আমরা হেরে গিয়েও জিতে যাব, জিতে গিয়েও জিতে যাব, মানে যেই ভিপি হবে আমরা সবাই জিতে যাব, কারণ আমরা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি। তাহলে কালকে নির্বাচনের কেন মানে বয়কট করলেন বুঝলাম না কিছু। আচ্ছা, আপনাদের ভোট দিবে কেন শিক্ষার্থীরা, এই প্রশ্নে আসে। আপনাদেরকে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা কেন ভোট দিবে? আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়ে বহিরাগতদেরকে প্রবেশ ঠেকাবেন, কিন্তু আপনারা নিজেদের প্রচারের জন্য লোক ভাড়া করে আনছেন। আপনারা নারীদের অধিকার ফিরিয়ে দেবেন, সাদিক কায়েমরা হলে নারীরা ঠিক মতো চলাফেরা করতে পারবে না, কিন্তু দেখেন দিন শেষে নারীরাই সাদিক কায়েমকে বেশি ভোট দিয়েছে। আপনারা বলছেন যে আপনারা ভিপি হইলে এই ক্যাম্পাসে নারীদেরকে একটা আলাদা একটা মর্যাদা দিবেন, নারীদের অধিকার ফিরিয়ে দেবেন, অথচ কালকে একজন নারী শিক্ষক বা শিক্ষিকা আপনাদের জুলাই আন্দোলনের সপক্ষের শক্তি, যখন জুলাই আন্দোলন হয়েছিল তখন ঢাবির স্টুডেন্টকে পুলিশের হাতে তুলে দেবে না, এই জন্য সে নিজে ঢাল হয়ে দাঁড়িয়েছে সামনে। সেই শিক্ষিকা আপনাদেরকে হলে ঢুকতে দেয় না অবৈধভাবে, যার কারণে আপনারা সেই শিক্ষিকাকে নিয়ে অবৈধ অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং সারা বাংলাদেশে সেটা ভাইরাল হয়েছে। আপনাদেরকে নারী শিক্ষার্থীরা কেন ভোট দেবে? ভিসির সামনে যে আচরণটা করলেন, ওই যে কি গণেশ মনেশ, ভিসির সামনে যে আচরণটা করলেন, ভিসির সামনে টেবিলে মানে চর দিয়ে, তারপর হচ্ছে ভিসিকে ধমক দিয়ে যে আচরণটা আপনারা করলেন, আপনাদেরকে কেন ভোট দেবে শিক্ষার্থীরা? কালকে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো বড় বড় নেতাদেরকে কালকে ঢাবির ক্যাম্পাসে দেখেছেন? অথচ আপনাদের রাকিব ভাই সে বিশাল মিছিল, আপনাদের যে নয়ন আপনাদের হচ্ছে মিছিল সম্পাদক মানে স্লোগান সম্পাদক যে নয়, সেও শাহবাগ দখল করে মোটামুটি একটা তুমিও জানো আমিও জানি অমুক অমুক পাকিস্তানি এই স্লোগান দিয়েছে। নির্বাচনের আগে যদি এই রকমের পরিবেশ আপনারা সৃষ্টি করেন তাহলে আপনাদেরকে কেন ভোট দেবে শিক্ষার্থীরা? আপনারা 5,600 ভোট পাইছেন, এইটা বেশি পাইছেন ভাই, 5,600 ভোট পাইছেন, এইটা বেশি পাইছেন। অথচ দেখেন সাদিক কায়েমরা 14,000 প্লাস ভোট পাইছে। তারা কি ওইখানে অরাজকতা সৃষ্টি করছে? দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, এটা আমি স্বীকার করি, এটা সবসময় আমি স্বীকার করি, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, তাই বলে এই মানে সাদিক কায়েমদের সপক্ষের শক্তিরা কেউ নির্বাচন মানে শেষ হয় না, ফলাফলের আগেই নির্বাচন মানি না, ভোট চুরি হয়েছে, হ্যাঁ এরপরে মিছিল দেবে শাহবাগে, অমুক অমুক হিন্দুস্তানি অমুক অমুক পাকিস্তানি, এইসব কি করছে? তাহলে আপনাদের কেন ভোট দেবে শিক্ষার্থীরা? আমার তো মনে হয় যে আবিদ ভাই এত কম ভোট পাইছে যায় তার নিজ দলের কর্মীরাই আপনাদেরকে ভোট দেয় না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।